ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। জানা গেছে, যুদ্ধের ময়দানে মার্কিন বাহিনীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস এখন চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কঠোর নজরদারিতে রয়েছে। চীন সরকার প্রকাশ্যে শান্তি আলোচনা আর যুদ্ধবিরতির কথা বললেও তাদের বেসরকারি কোম্পানিগুলো গোপনে যুক্তরাষ্ট্রের সামরিক গোপনীয়তাকে নিলামে তুলেছে। ওপেন সোর্স ডেটা যখন মারণাস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একদল বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এক অভাবনীয় নজরদারি জাল বুনেছে। তারা কেবল স্যাটেলাইট ছবি নয়, বরং ইন্টারনেটে থাকা উন্মুক্ত তথ্য বা ওপেন সোর্স ডেটা, যেমন ফ্লাইট ট্র্যাকার এবং জাহাজের গতিবিধি সংক্রান্ত তথ্য একত্রিত করছে। এরপর অত্যন্ত শক্তিশালী এআই অ্যালগোরিদমের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে বের করে আনছে মার্কিন বাহিনীর অতি গোপন সব অবস্থান। 5 সপ্তাহ আগে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নজরদারির গতি বহুগুণ বেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী কোথায় অবস্থান করছে, সৌদি আরব বা কাতারের গোপন ঘাঁটিতে কয়টি যুদ্ধবিমান মোতায়েন আছে, তার খুঁটিনাটি তথ্য এখন চীনা কোম্পানিগুলোর হাতের মুঠোয়। নজরদারির লক্ষ্যবস্তু রণতরী থেকে স্টেলথ বোমারু বিমান। চীনা কোম্পানি মিজার ভিশন এবং জিং আন টেকনোলজি দাবি করেছে তাদের প্রযুক্তি মার্কিন বাহিনীর অদৃশ্য মুভমেন্টও শনাক্ত করতে সক্ষম। B-2A স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যে বিমানকে রাডারে ধরা প্রায় অসম্ভব বলা হয়, সেটির অবস্থানও শনাক্ত করার দাবি করছে তারা। জ্বালানি বিশ্লেষণ। মার্কিন রণতরীগুলো কখন এবং কতটুকু জ্বালানি নিচ্ছে তা বিশ্লেষণ করে তারা বলে দিচ্ছে জাহাজটি পরবর্তী কোন দিকে যাত্রা করবে। রিয়েল টাইম ট্র্যাকিং। পশ্চিমা ও চীনা তথ্যের সংমিশ্রণে তারা যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক কার্যক্রমের লাইভ আপডেট দিচ্ছে। চীনের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন কৌশল। ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ হলো চীনের এই চতুর কৌশল। একে বলা হচ্ছে সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন, অর্থাৎ প্রযুক্তি উদ্ভাবন করছে বেসরকারি কোম্পানি, কিন্তু তার সুফল ভোগ করছে দেশটির সামরিক বাহিনী। এর ফলে চীন সরকার সরাসরি যুদ্ধে না জড়িয়েও মার্কিন সামরিক শক্তির দুর্বলতাগুলো মেপে নিতে পারছে। প্রয়োজনের সময় দায় এড়ানোর মোক্ষম অস্ত্র এটি। তারা বলতে পারবে এটি বেসরকারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কাজ, সরকারের নয়। ওয়াশিংটনে উদ্বেগের দাবানল। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন কংগ্রেসে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। কংগ্রেসের চীন বিষয়ক কমিটি কড়া বিবৃতিতে জানিয়েছে, চায়না কমিউনিস্ট পার্টি সিসিপি সংশ্লিষ্ট কোম্পানিগুলো এআই কে এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে নজরদারির অস্ত্রে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন যে ইরানকে কিছু পক্ষ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। যদিও সিআইএ এর সাবেক কর্মকর্তা ড্যানিশ ওয়াইল্ডার মনে করেন চীনা কোম্পানিগুলো হয়তো তাদের সক্ষমতা কিছুটা অতিরঞ্জিত করে দেখাচ্ছে, তবে ঝুঁকির বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই সরঞ্জামগুলো আরও নিখুঁত হয়ে ওঠে, তবে ভবিষ্যতে কোনো বড় সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের সেনা মোতায়েন বা কৌশলগত অবস্থান গোপনে রাখতে পারবে না। ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের আকাশ শক্তিতে বড় ধাক্কা দিয়েছে। 1 নয় 2 নয়, মোট 9টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তারা। তালিকায় রয়েছে F-15, F-16, F-18, এমনকি অত্যাধুনিক F-35 পর্যন্ত। কুয়েত, তেহরান, মধ্যাঞ্চল, দক্ষিণ বিভিন্ন জায়গায় নাকি এই আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সঙ্গে সঙ্গেই এই দাবি উড়িয়ে দেয়। তাদের স্পষ্ট বক্তব্য, সব যুদ্ধবিমান নিরাপদে আছে, একটি পর্যন্ত হারায়নি। তারা আরো বলে, ইরানের রিভলিউশনারি গার্ড আগেও একাধিকবার এমন ভুল দাবি করেছে। তাহলে প্রশ্নটা আরো গভীর হয়, কার কথা সত্য? যুদ্ধক্ষেত্রের কুয়াশায় কি সত্যিই লুকিয়ে আছে বাস্তবতা? এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভেতরেও শুরু হয়েছে অস্থিরতা। মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল জন ডি জর্জকে হঠাৎ পদত্যাগ করতে বলা হয়েছে। 2023 সালের অগাস্ট থেকে দায়িত্বে থাকা এই শীর্ষ কর্মকর্তা কেন হঠাৎ বিদায় নিচ্ছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। অনেকেই বলছেন, যুদ্ধের চাপে কি এই সিদ্ধান্তের পেছনে? এদিকে আরেকটি বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হতাহতের প্রকৃত সংখ্যা কি লুকানো হচ্ছে। এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হচ্ছে প্রায় 750 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন 2023 সালের অক্টোবর থেকে, অথচ সরকারি তথ্য এতটা পরিষ্কার নয়। দুটি সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মাত্র 1 মাসেই শত শত মার্কিন সেনা হতাহত হয়েছে। শুধু সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় 15 জন সেনা আহত হয়েছে। এখন পর্যন্ত অন্তত 8 জন মার্কিন সেনার মৃত্যুর কথাও স্বীকার করা হয়েছে, কিন্তু বাস্তব সংখ্যা কি এর চেয়েও বেশি?
এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও বেশ কঠোর। তিনি বলেন, যুদ্ধ হলে মৃত্যু হবেই। নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা একটাই কথা বলেছেন, কাজ শেষ করুন। ট্রাম্পের ভাষায় এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই। তার দাবি, ইরানকে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যে তাদের ঘুরে দাঁড়াতে 15 থেকে 20 বছর লাগবে। তবে একই সঙ্গে তিনি দরজাও খোলা রাখছেন, ইরান আলোচনা এলে সমাধান সম্ভব। কিন্তু যুদ্ধের ময়দানে চিত্রটা এতটা একতরফা নয়। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যই বলছে, ইরানের শক্তি এখনো অটুট। তাদের প্রায় 50% মিসাইল লঞ্চার এখনো অক্ষত রয়েছে, হাজার হাজার ড্রোন এখনো প্রস্তুত। একজন গোয়েন্দা কর্মকর্তা সরাসরি বলেছেন, ইরান এখনো পুরো অঞ্চলে ভয়াবহ আঘাত হানতে সক্ষম। আর এখানে আসে আরেকটি নাটকীয় বার্তা। ইরানের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি, তাদের সামরিক শক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছুই জানে না। তারা দাবি করছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আসল শক্তি লুকিয়ে আছে এমন জায়গায় যেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। বার্তাটা পরিষ্কার, এই যুদ্ধ এখনো শেষ হয়নি, বরং আরো গভীরে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা নিয়ন্ত্রণে আছে, শিগগিরই বিজয় নিশ্চিত। অন্যদিকে ইরান জানাচ্ছে তাদের হাতে এখনো আছে ভয়ঙ্কর ক্ষমতা, যা মুহূর্তেই পাল্টে দিতে পারে পুরো খেলার চিত্র। মধ্যপ্রাচ্যের উত্তর সীমান্তে আবারও বিস্ফোরণময় পরিস্থিতি। রকেট, ড্রোন আর পাল্টা হামলায় আগুন জ্বলছে যুদ্ধের নতুন ফ্রন্টে। লেবানন থেকে একযোগে 50টির বেশি রকেট ছুড়ে মেরেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লক্ষ্য ছিল ইসরায়েলের উত্তরাঞ্চল। ইহুদি ধর্মীয় উৎসব পাস ওভারের প্রথম দিনেই এই হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে পুরো উত্তর ইসরায়েল জুড়ে। হাজার হাজার মানুষ দৌড়ে আশ্রয় কেন্দ্রে ঢুকে পড়ে। সীমান্তবর্তী শহর কিরিয়াত সিমোনা এ একটি রকেট আঘাত হানলে অন্তত 2 জন আহত হয়। আতঙ্ক আর বিশৃঙ্খলায় উৎসবের আমেজ মুহূর্তেই বদলে যায় যুদ্ধক্ষেত্রে। একই দিনে আরেকটি হামলায় হাইফার কাছাকাছি এলাকায় কয়েকটি রকেট ছোড়া হয়। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায়, বেশিরভাগ রকেট প্রতিহত করা হয়েছে আর কিছু খোলা জায়গায় পড়তে দেওয়া হয়েছে যাতে বড় ক্ষতি না হয়। তবে এই ধারাবাহিক হামলা স্পষ্ট করে দিয়েছে, সংঘাত এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং যে কোনো সময় বড় আকার নিতে পারে। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েল। গত 24 ঘন্টায় দক্ষিণ লেবানন জুড়ে ব্যাপক বিমান ও নৌ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এসব হামলায় হিজবুল্লাহ 40 জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে এবং তাদের বহু ঘাঁটি ধ্বংস করা হয়েছে। টার্গেট করা হয়েছে কমান্ড সেন্টার, অস্ত্র ভান্ডার, রকেট লঞ্চার এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল অবস্থান। শুধু আকাশ নয়, সমুদ্র থেকেও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। একই সঙ্গে স্থল অভিযানও জোরদার করা হয়েছে। গ্যালিলি ডিভিশন শত্রুদের একটি দল শনাক্ত করে ধ্বংস করেছে, আর অন্য ইউনিটগুলো মোটর সাইকেলে থাকা সশস্ত্র যোদ্ধাদের উপর আঘাত হেনে কয়েকজনকে হত্যা করেছে। একাধিক স্থানে অস্ত্র ও অবকাঠামো ধ্বংসের খবর পাওয়া গেছে। তবে যুদ্ধের মাশুলও দিচ্ছে ইসরায়েল। সাম্প্রতিক লড়াইয়ে অন্তত 4 জন সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোয়া মাদমনি, সার্জেন্ট বেন কোহেন, সার্জেন্ট লিরন বেনজিয়ন এবং সার্জেন্ট ম্যাক্সিম অ্যান্টিস। আহত হয়েছেন আরো অনেক সৈন্য। একদিনেই প্রায় 48 জন সেনা আহত হওয়ার তথ্য দিয়েছে সামরিক বাহিনী। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়েছেন। হাসপাতালগুলোতে চাপ বাড়ছে আর পরিবারগুলো হারাচ্ছে তাদের প্রিয়জনদের। হিজবুল্লাহ এখন নতুন কৌশল ব্যবহার করছে। রকেটের পাশাপাশি ড্রোন হামলাও বাড়ানো হয়েছে। এই ঘটনায় ড্রোন বিস্ফোরণে কয়েকজন রিজার্ভ সেনা আহত হন। আরেক ঘটনায় রকেটের স্প্লিন্টারে একজন সৈন্য গুরুতর জখম হন। এসব হামলা দেখাচ্ছে যুদ্ধ এখন আরো জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। এদিকে রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একটি আবাসিক ভবনে বিমান হামলার খবর পাওয়া গেছে, যদিও বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। এতে করে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। পুরো পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহ লাগাতার আক্রমণ, অন্যদিকে ইসরায়েলের পাল্টা শক্তিশালী অভিযান। দুই পক্ষই যেন পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, এটি বড় আকারের আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে জড়িয়ে পড়তে পারে আরও শক্তিধর দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন বড় প্রশ্ন উঠছে, এই সংকটময় সময়ে ইরানের পাশে আসলে কি করছে চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরান যখন পাল্টা আঘাত হানছে, তখন বেইজিং এর ভূমিকা চোখে পড়ার মতো হলেও সরাসরি নয়, বরং অনেকটাই হিসেবি ও কৌশলী।
প্রথমেই স্পষ্ট করে বলা দরকার, চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও এই সম্পর্ক পুরোপুরি স্বার্থভিত্তিক। চীনের জন্য ইরান মূলত সস্তা তেলের বড় উৎস। কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় চীন। ইরানের তেল রপ্তানির বড় অংশই যায় চীনের বাজারে, যা তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে চীন ইরানের ওপর নির্ভরশীল, বরং বাস্তবতা হলো চীনের কাছে সৌদি আরব বা উপসাগরীয় অন্যান্য দেশ আরও স্থিতিশীল এবং নিরাপদ জ্বালানি সরবরাহকারী। তাই ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয়। এই কারণেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে দূরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করলেও তারা কখনোই প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধে নামার ইঙ্গিত দেয়নি, বরং তারা বারবার সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। তবে একেবারে হাত গুটিয়ে বসে নেই বেইজিং। পরোক্ষভাবে কিছু সহায়তার ইঙ্গিত মিলছে। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারছে, আর এর পেছনে চীনের উপগ্রহ নির্দেশনা ব্যবস্থার ভূমিকা থাকতে পারে। এছাড়া অতীতে ড্রোন প্রযুক্তি, কিছু রাসায়নিক উপাদান এবং সম্ভাব্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথাও উঠে এসেছে। তবুও চীন খুব সাবধানে এগোচ্ছে, কারণ তারা কোনোভাবেই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতে ঢুকে পড়লে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে, এটা তারা ভালোভাবেই জানে। চীনের আসল লক্ষ্য হলো স্থিতিশীলতা বজায় রাখা। তারা চায় তেল সরবরাহ বন্ধ না হোক, বাণিজ্য চলমান থাকুক এবং যুদ্ধ দ্রুত শেষ হোক। এই লক্ষ্যেই তারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, বিশেষ দূত পাঠানো, সবকিছুই যুদ্ধবিরতির জন্য চাপ তৈরির অংশ। কিন্তু বাস্তবতা হলো এই কূটনৈতিক প্রভাব খুব সীমিত। চীন ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার উপসাগরীয় দেশগুলোকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে। ফলে তারা এক ধরনের অস্বস্তিকর ভারসাম্যের মধ্যে রয়েছে। এই যুদ্ধ চীনের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি। সুযোগ হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের শক্তি ও প্রভাব ক্ষয় করছে, যা চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কিন্তু ঝুঁকিও কম নয়। তেলের দাম বাড়ছে, সরবরাহের সমস্যা হচ্ছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে চীনের অর্থনীতিতে। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় চীনের রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। ইউরোপ সহ বিভিন্ন বড় বাজার ক্ষতিগ্রস্ত হলে চীনের পণ্য বিক্রি কমে যাবে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা হবে। সব মিলিয়ে ইরানের জন্য চীন এখন সরাসরি যোদ্ধা নয়, বরং নীরব কৌশলবিদ। তারা ইরানকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, আবার খোলাখুলি পাশে দাঁড়াচ্ছেও না। নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি যুদ্ধ আরো বিস্তৃত হয় তখন কি চীন তাদের অবস্থান বদলাবে, নাকি শেষ পর্যন্ত তারা কেবল দূর থেকে খেলা দেখেই যাবে? আপাতত উত্তর স্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত চীন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ঠান্ডা মাথায়, হিসেব বসে, নিজেদের লাভ ক্ষতি বিচার করে। হিজবুল্লাহ এবং ইরানের সমন্বিত ও বিধ্বংসী হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে হিজবুল্লাহর সরাসরি হামলা এই সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। হাইফার তেল শোধনাগার ও নৌঘাঁটিতে আঘাত। প্রতিবেদনে জানা গেছে, হিজবুল্লাহ হাইফার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে একই ঝাঁক উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরপরই হাইফার বিশালাকার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শোধনাগারের পরিকাঠামো এবং ইসরায়েলের অন্যতম প্রধান জ্বালানি কোম্পানি বাজান গ্রুপের একটি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ইরানি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। যদিও ইসরায়েলি ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে, তবে এই হামলা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একযোগে বহুমুখী হামলা শুধু হাইফা নয়, যুদ্ধের পরিধি এখন ইসরায়েলের গভীরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলের দিমোনা, তেল আবিব এবং বীরশেবা এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে ইরান 3টি পৃথক ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করে। বীরশেবার একটি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিষাক্ত রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া একটি কীটনাশক ট্যাঙ্কে আগুন লেগে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ। লেবানন সীমান্তও এখন বিশ্বের অন্যতম উদ্বায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন ও গাইডেড মিসাইলগুলো ইসরায়েলি সাজোয়া ইউনিট এবং সেনাদের অবস্থানের ওপর নিখুঁতভাবে আঘাত হানছে।
ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ অন্তত 114টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে, তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে হিজবুল্লাহর হামলার সক্ষমতা এবং রণকৌশল আগের চেয়ে অনেক বেশি উন্নত ও বিধ্বংসী হয়ে উঠেছে। আঞ্চলিক যুদ্ধের পদক্ষেপ। এই হামলার ব্যাপকতা এবং সমন্বয় ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। একদিকে উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা, অন্যদিকে সরাসরি ইরান থেকে আসা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম চাপের মুখে। ইসরায়েলের গ্যালিলি, টাইবেরিয়াস এবং নেতানিয়া জুড়ে অনবরত সাইরেন বেজে চলেছে, যা সাধারণ মানুষকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC পরিষ্কারভাবে জানিয়েছে এই হামলাগুলো তাদের ভূখণ্ডে এবং অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার জবাব। ইসরায়েলও বসেনি, তারা ইরানের দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইয়েমেনের প্রতিরোধের মুখে এক অভাবনীয় ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে। মার্কিন শক্তিশালী বিমানবাহী রণতরী পিছু হটতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে বড় বিজয় হিসেবে তুলে ধরেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়েনি। তার মতে এটি শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং পুরো অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো ঘটনা। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি বলেন, তাদের সময় উপযোগী ও কৌশলী পদক্ষেপ পশ্চিম এশিয়ায় প্রতিরোধ শক্তিকে আরও দৃঢ় করেছে। এই চাপের মুখেই মার্কিন রণতরী USS জেরাল্ড ফোর্ড অপমানজনকভাবে সরে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি। কায়েনির বক্তব্য অনুযায়ী এই বিশাল যুদ্ধজাহাজটি দীর্ঘদিন ইয়েমেন উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। ইয়ানবু ও জেদ্দার মাঝামাঝি জলসীমায় প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে তারা অবস্থান নেয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে তারা পিছু হটে যায়। তিনি ইঙ্গিত দেন, এই পিছু হটার পেছনে ইয়েমেনের ভৌগোলিক অবস্থান ও যোদ্ধাদের সাহসিকতা বড় ভূমিকা রেখেছে। তিনি আরো বলেন, যারা এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন তাদের বুঝতে হবে ইয়েমেনের পাহাড়, ভূখণ্ড এবং প্রতিরোধী এর আসল রহস্য। এই প্রতিরোধ শুধু একটি যুদ্ধ নয়, বরং একটি বার্তা। মধ্যপ্রাচ্যে আর আগের মতো একতরফা আধিপত্য চলবে না। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে ইয়েমেন। গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি জনগণের প্রশংসা করেন কায়েনি। তিনি বলেন, এটি শুধু মানবিক দায়িত্ব নয়, বরং পুরো অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করার একটি বড় পদক্ষেপ। কায়েনি স্পষ্ট করে দিয়েছেন, তাদের দেশ প্রতিরোধ যোদ্ধাদের পাশে থাকবে। তার মতে ইয়েমেনের এই সাফল্য দেশটির দীর্ঘদিনের অবরোধ ভাঙার পথ তৈরি করতে পারে। লোহিত সাগরে ইতোমধ্যে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং মার্কিন উপস্থিতির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি পুরো অঞ্চলের শক্তির সমীকরণ বদলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সংঘাত। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে এই গুরুত্বপূর্ণ জলপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের পক্ষে কখনোই সম্ভব হবে না। ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক তারা ইরানকে দমাতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তথ্যযুদ্ধ, অস্ত্রের প্রদর্শন বা চাপ সৃষ্টি কোনো কিছুর মাধ্যমে ইরানকে নত করা যাবে না, বরং হরমুজ প্রণালী দখলের স্বপ্ন চিরতরে ভুলে যেতে হবে। ইরানের দাবি, তারা ইতিহাসে কখনো কোনো শত্রুর কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। নিজেদের সার্বভৌমত্ব ও কৌশলগত অঞ্চল রক্ষায় তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তাহলে ইরানের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ দ্বীপে ভয়াবহ হামলা চালানো হবে। সেই হুমকির জবাবেই ইরানের পক্ষ থেকে এই কঠোর বার্তা এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। ইয়েমেনের প্রতিরোধ, ইসরায়েলের সঙ্গে সংঘাত আর হরমুজ প্রণালী নিয়ে সরাসরি চ্যালেঞ্জ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি দ্রুত বিস্ফোরণের দিকে এগোচ্ছে। প্রশ্ন এখন একটাই, এই প্রতিরোধ কি সত্যি বড় শক্তিগুলোর আধিপত্য ভেঙে দিতে পারবে, নাকি আরো ভয়াবহ যুদ্ধের সূচনা হতে যাচ্ছে? সময়ই দেবে সেই উত্তর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ হঠাৎ করে এক নতুন ভয়ঙ্কর মোড়ে ঢুকে পড়ছে। এতদিন পরোক্ষভাবে যুক্ত থাকা দেশগুলো এখন সরাসরি যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে সবচেয়ে বড় চমক, সংযুক্ত আরব আমিরাত এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। এই সিদ্ধান্ত যদি বাস্তবে রূপ নেয় তাহলে পুরো অঞ্চলই আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে। সবকিছুর কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়, কিন্তু বর্তমানে ইরান কার্যত এই পথ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে ইউএই আর চুপ করে বসে থাকতে চায় না। আরব কূটনীতিকদের মতে দেশটি এখন সক্রিয়ভাবে পরিকল্পনা করছে কিভাবে সামরিক শক্তি ব্যবহার করে এই প্রণালী আবার খুলে দেওয়া যায়। শুধু তাই নয়, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার চেষ্টা করছে যাতে সামরিক পদক্ষেপের অনুমোদন পাওয়া যায়। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার বড় শক্তিগুলোকে নিয়ে একটি জোট গঠনের কথাও বলা হচ্ছে, যাদের একটাই লক্ষ্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেয়া। ইতোমধ্যে ইউএই সামরিক বিকল্পগুলো খতিয়ে দেখছে। এর মধ্যে রয়েছে সমুদ্রে পেতে রাখা মাইন পরিষ্কার করা, নৌবাহিনীর সহায়তা দেয়া, এমনকি সরাসরি যুদ্ধে অংশ নেওয়া। এমনকি ইরানের নিয়ন্ত্রণে থাকা বিতর্কিত দ্বীপ আবু মুসার মতো কৌশলগত জায়গাগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলেও আলোচনা চলছে। এটি ইউএই এর জন্য একটি বড় পরিবর্তন। এতদিন তারা ইরানের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে এক ধরনের ভারসাম্য নীতি অনুসরণ করত। বিশেষ করে দুবাই ছিল ইরানের সঙ্গে ব্যবসার একটি বড় কেন্দ্র, কিন্তু এখন সেই ভারসাম্য ভেঙে পড়ছে। বিশ্লেষকরা বলছেন কারণটা স্পষ্ট, যুদ্ধ এখন ইউএই এর দরজায় এসে পৌঁছেছে। ইরান গত কয়েকদিনে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আমিরাতের উপর। পুরো সংখ্যাটি জুড়ে প্রায় 2500টির মতো প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে যদি ইউএই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে তাদের উপর আরও ভয়াবহ হামলা চালানো হবে। এদিকে উপসাগরীয় অন্যান্য দেশ যেমন সৌদি আরব ও বাহরাইনও ধীরে ধীরে ইরানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। বাহরাইন ইতোমধ্যে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, তবে তারা এখনো সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় ইউএই যদি প্রথম দেশ হিসেবে সরাসরি যুদ্ধে নামে তাহলে তা পুরো অঞ্চলের জন্য এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা দ্বিধাগ্রস্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিচ্ছেন, অন্যদিকে নতুন করে সেনা মোতায়েন করছেন। তিনি নাকি বলেছেন হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না হলেও যুদ্ধ শেষ করতে রাজি আছেন। এটি একটি বড় কৌশলগত পরিবর্তন, কারণ এতদিন এই প্রণালী খোলা রাখা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। তবে ট্রাম্প মনে করছেন জোর করে এই পথ খুলতে গেলে যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। তাই তিনি এখন ইরানের নৌবাহিনী দুর্বল করা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমানো এবং পরে কূটনৈতিক চাপ তৈরি করার পরিকল্পনায় এগোচ্ছেন। সাত মিনিটে ইসরায়েলে আঘাত, ইরানের সেজিল ক্ষেপণাস্ত্র নিয়ে পিউছল ইসরায়েল। ইরান এবার প্রথমবারের মতো চলমান সংখ্যাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতি ও কৌশলগত সক্ষমতা। তথ্য অনুযায়ী ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এলাকা থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্র মাত্র 7 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে। এত অল্প সময়ের মধ্যে আকাশ পেরিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছে যাওয়ার ক্ষমতা এই অস্ত্রকে অত্যন্ত ভয়ঙ্কর করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে সেজিল একটি মাঝারি পাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি কঠিন জ্বালানি দিয়ে চালিত হয়, ফলে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে সেজিল ক্ষেপণাস্ত্রকে অনেক সময় ড্যান্সিং মিসাইল বা নাচতে থাকা ক্ষেপণাস্ত্রও বলা হয়। এর কারণ হলো এটি উচ্চ আকাশে উঠে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় মাঝপথেই দিক বদলে ফেলার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রে। বিশ্লেষকদের মতে এই বৈশিষ্ট্যের কারণে সেজিলকে আটকানো অনেক কঠিন, কারণ ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সাধারণত নির্দিষ্ট গতিপথে ছুটে আসা রকেট বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম, কিন্তু সেজিল মাঝ আকাশে গতিপথ বদলাতে পারে বলে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার সুযোগ তৈরি হয়। এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ জানায় তারা ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে মোট 54টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় শুধু সেজিল নয়, আরও কয়েক ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে বলা হয় হামলায় ব্যবহৃত হয়েছে খোরামশর মিসাইল নামের সুপার হেভি ক্ষেপণাস্ত্র, যা রয়েছে দ্বৈত ওয়ারহেড, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র থেকেই দুটি আলাদা বিস্ফোরণ ঘটানো সম্ভব। এছাড়াও ব্যবহার করা হয়েছে খাইবার শেকার মিসাইল, কাদের মিসাইল এবং ইমাদ মিসাইল। আর এই হামলায় প্রথমবারের মতো 4টি কৌশলগত জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরান এই হামলাকে অপারেশন সাদেক প্রমিস নামে উল্লেখ করেছে। তাদের মতে এটি ছিল একটি শক্তিশালী সামরিক বার্তা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলার সিগন্যাল শনাক্ত করেছে। আগের হামলার খবর আসার 2 ঘন্টারও কম সময়ের মধ্যে এই নতুন হামলা চালানো হয়। এই ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও সতর্ক সাইরেন বেজে ওঠে। অনেক মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যান। আকাশে দেখা যায় প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলক, আর দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু সামরিক আঘাত নয়, এটি প্রযুক্তিগত শক্তিরও একটি প্রদর্শন। বিশেষ করে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান দেখাতে চেয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আরও উন্নত এবং দ্রুতগতির। মাত্র 7 মিনিটের দূরত্ব তাই এখন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একটি ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের সময় আর পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সবকিছুই যেন এখন সেই সময়ের হিসাবের উপর নির্ভর করছে। একটি রহস্যময় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও যাচাই করা হয়নি, তবুও তুমুল আলোড়ন। প্রশ্ন একটাই, ইরানের আকাশে কি সত্যি মৃত্যুর খুব কাছে চলে গিয়েছিল যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান? ভিডিওটিতে দেখা যাচ্ছে মাটি থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দ্রুতগতিতে ছুটে যাচ্ছে আকাশের দিকে। লক্ষ্য একটি মার্কিন নৌবাহিনীর F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান। মুহূর্তটা যেন সিনেমার দৃশ্য। ক্ষেপণাস্ত্রটি এতটাই কাছে পৌঁছায় যে মনে হয় আর 1 সেকেন্ড হলেই শেষ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে নাটকীয় মোড়। বিমানটি উড়ে যায় সামনে, বেঁচে যায়। ইরানের দাবি ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর খুব কাছেই বিস্ফোরিত হয়েছিল, কিন্তু তবুও বিমানটি আকাশে উঠতে থাকে। অর্থাৎ হয় সেটি আঘাত পায়নি, না হয় বড় কোনো ক্ষতি এড়িয়ে গেছে। এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য নেই। বিমানটি ভূপাতিত হয়েছে, পাইলট বেরিয়ে গেছে, এমন কোনো প্রমাণও নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্র একেবারে পরিষ্কার ভাষায় এই দাবি অস্বীকার করেছে। তাদের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরান যে বলছে তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি F-18 ভূপাতিত করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা। কোনো মার্কিন যুদ্ধবিমানই ভূপাতিত হয়নি। কিন্তু এখানেই শেষ নয়, প্রশ্ন আরো বড় হয়ে উঠছে। কয়েকদিন আগেই কি সত্যি একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল? যে বিমানকে আকাশে আঘাত করা প্রায় অসম্ভব বলে মনে করা হয়, সেই দাবিও ঘুরছে বাতাসে, কিন্তু প্রমাণ এখনো অধরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আরও একই ধাপ এগিয়ে দাবি করেছে চাবাহার অঞ্চলের আকাশে আঘাত হানার পর একটি মার্কিন F-18 যুদ্ধ বিমান ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। কিন্তু এখানেও একই চিত্র, কোনো স্বাধীন সূত্র এই দাবি নিশ্চিত করেনি, আর যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেয়নি। বাস্তবতা হলো এই সংঘাতে যুক্তরাষ্ট্র কিছু ক্ষতিও স্বীকার করেছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ভুল করে 3টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল, যাকে বলা হয়েছে বন্ধুসুলভ গুলি। এছাড়া ইরানের আকাশে একাধিক উন্নত ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে উত্তেজনা শুধু আকাশেই নয়, মাটিতেও বাড়ছে। ইরান সরাসরি সতর্ক করেছে মধ্যপ্রাচ্যে যদি যুক্তরাষ্ট্র স্থল ও সেনা পাঠায় তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া বার্তা দিয়েছেন, জেনারেলরা যা ভেঙেছে সৈন্যরা তা ঠিক করতে পারবে না, বরং তারা নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তের শিকার হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই যুক্তরাষ্ট্র এক নতুন কূটনৈতিক চাল দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 15 দফার একটি যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে ইরানের কাছে। পাকিস্তান, মিশর ও তুরস্ক এই 3 দেশ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই প্রস্তাব কি যুদ্ধ থামাতে পারবে? কারণ বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র আরো হাজার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই প্রায় 50,000 সৈন্য রয়েছে অঞ্চলে। তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরো মেরিন ইউনিট, হাজার হাজার নাবিক, এমনকি 82তম এয়ারবোর্ন ডিভিশনকেও প্রস্তুত রাখা হয়েছে, যারা যে কোনো সময় আক্রমণে নামতে পারে। অন্যদিকে ইরানও থেমেনি। সৌদি আরব, কুয়েত, বাহরাইন এই দেশগুলোতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর এসেছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালীতেও এখনও ইরানের শক্ত নিয়ন্ত্রণ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকেই তেহরান অপেক্ষা করেনি। দ্রুতই তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ইসরায়েলের দিকে। কিন্তু এখানেই থেমে থাকেনি। ইরান বুঝিয়ে দিয়েছে যুদ্ধ যদি হয় তবে তা শুধু এক দেশের সীমায় আটকে থাকবে না। তাই উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করা হয়। গত 1 মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় রাডার সিস্টেম, থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং MQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কাতারের আল উদেইদ ঘাঁটিও আঘাতের বাইরে থাকেনি।
তবে সবচেয়ে আলোচিত হামলাটি আসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে। রিয়াদের কাছাকাছি এই ঘাঁটিতে মার্কিন বাহিনীও কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় KC-135 রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ, একটি E-3 সেন্ট্রি এওয়াক্স বিমানও আঘাত পেয়েছে। এওয়াক্স এই একটি বিমানই যুদ্ধক্ষেত্রের চোখ। শত শত কিলোমিটার দূর থেকে এটি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান শনাক্ত করতে পারে। সহজ ভাষায়, এটি আকাশে থাকা এক বিশাল রাডার। এই বিমান ক্ষতিগ্রস্ত হওয়া মানে পুরো যুদ্ধক্ষেত্রে অন্ধকার নেমে আসা। ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জুলফাঘারি দাবি করেছেন, এই হামলায় একটি রিফুয়েলিং বিমান ধ্বংস হয়েছে এবং আরো 3টি অচল হয়ে গেছে। স্যাটেলাইট ছবিতেও ক্ষয়ক্ষতির কিছু চিত্র দেখা গেছে বলে জানানো হয়েছে, যদিও যুক্তরাষ্ট্র বা সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে এসব তথ্য নিশ্চিত করেনি। তবুও সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, এটি বড় ধাক্কা, কারণ এওয়াক্স না থাকলে আকাশে কি ঘটছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। যুদ্ধের নিয়ন্ত্রণ ও সমন্বয়েও বড় সমস্যা তৈরি হয়। এটাই ইরানের কৌশল, সরাসরি শক্তির লড়াই নয়, বরং প্রতিপক্ষের চোখ অন্ধ করে দেয়া। ড্রোনের ঝাঁক, ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, সব মিলিয়ে এক অসম যুদ্ধ, যেখানে লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের আকাশ শক্তিকে দুর্বল করা। এই 1 মাসে আরো যা ঘটেছে তাও কম নাটকীয় নয়। যুক্তরাষ্ট্র তাদের অন্তত 12টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে বলে জানা গেছে। ইরান দাবি করেছে তারা একটি F-35 স্টেলথ বিমানেও আঘাত এনেছে, যদিও যুক্তরাষ্ট্র তা অস্বীকার করেছে। এছাড়াও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাডারেও আঘাত হানা হয়েছে। এসব হামলায় প্রায় $800 মিলিয়ন ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুদ্ধের খরচও বাড়ছে দ্রুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের টমাহক ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্রুত ব্যবহার করে ফেলছে। রিপোর্টে বলা হয়েছে, এখন এসব অস্ত্রের মজুদ উদ্বেগজনকভাবে কমে গেছে। এদিকে নতুন আশঙ্কাও দেখা দিচ্ছে স্থলযুদ্ধের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর নাকি ইরানের খার্গ দ্বীপ সহ গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় সীমিত স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই দ্বীপ থেকে ইরান তাদের প্রায় 90% তেল রপ্তানি করে, তাই এখানে হামলা হলে তা হবে এক বিশাল লাল রেখা অতিক্রম করা। 1 মাসের এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় 200 জন। অন্যদিকে ইরানি নিহতের সংখ্যা 1900 ছাড়িয়েছে, আহত 18,000-এর বেশি।